অন্ধকার, বাইরে ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, আর ঘরের মধ্যে চলছে ভূত ও রহস্য মঞ্চের ভৌতিক গল্প। নমস্কার। আজ ভূত ও রহস্য মঞ্চের আরেকটি নিবেদন, একটি ভৌতিক রেল ট্রলি, লিখেছেন বিমল কর। শুরু হচ্ছে আজকের গল্প, একটি ভৌতিক রেল ট্রলি। জগদীশের বাড়িতে প্রায় শনিবার সন্ধ্যাবেলায় আমাদের এক আড্ডা বসে। আমি তার নাম দিয়েছি শনিচক্র। ৩-৪ জন বন্ধু জমায়েত হয়ে সন্ধ্যাবেলায় চা, মুড়ি, তেলে ভাজা খাই আর নিছক গল্প করি। সেসব গল্পের কোনো ঠিক ঠিকানায় থাকে না। যেদিন যাতে মেতে উঠি তাই নিয়ে গল্প চলতে থাকে। হাসির গল্প হলে রাখে হরি মাতিয়ে রাখে, খুনোখুনি ডিটেকটিভ ধরনের গল্প শুরু হলে পল্লব আমাদের হাঁ করিয়ে রাখতে পারে। আর ভবিষ্যতে মানুষের চেহারা কেমন হবে আর কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে বদলাবে, এসব গল্প জুড়লে অনেক একেবারে আতঙ্ক ধরিয়ে দেয় আমাদের। তা সেদিন বিজন দত্ত হঠাৎ আত্মা আছে কি নেই এই গল্প জুড়ে দিল। তার হাতে একটা বই ছিল, ইংরেজি বই। তাদের নাকি মরণের পর কোন কোন মানুষের কি গতি হয়েছে তা সম্পর্কে কয়েকটি কাহিনী ছিল। আত্মা থেকে প্রেতাত্মার কথা উঠল। আমরা প্রচন্ড উৎসাহ পেলাম গল্পে। নানা রকম হাসি তামাশা চলতে লাগলো। এমন সময় ছদ্মবেশী বাবু এসে হাজির। ভদ্রলোকের নাম পরিতোষ। আমরা তাকে ছদ্মবেশী বাবুই বলি। কেননা ভদ্রলোকের বয়সেই মোটামুটি 60 হয়ে গেছে, কিন্তু চেহারাটা 50-এর তলায় ধরে রেখেছেন। চমৎকার স্বাস্থ্য, দেখতেও সুপুরুষ, মানুষটির চমৎকার। 1 নভেম্বর গল্পবাজ। পরিতোষবাবু আসতেই আমরা তাকে খাতির করে বসিয়ে বললাম, আজকের আসরে আমরা আত্মা, প্রেতাত্মা, ভূত নামিয়েছি। এ সম্পর্কে তিনি কি বলবেন? একটা কথা বলে নেওয়া দরকার। পরিতোষবাবু বা আমাদের পরিতোষদা নানা ঘাটের জল খাওয়া মানুষ। জীবনে তিনি কত কি করেছেন, কত জায়গায় ঘুরেছেন, তার হেয়াত্তা নেই। প্রচুর অভিজ্ঞতা, এমনকি মিলিটারি জীবনেও। পরিতোষদা আমাদের চোখ মুখ দেখলেন কয়েক পলক, তারপর বললেন, আত্মা, প্রেতাত্মা, ভূত, তোমরা তো দেখছি ক্লাস 1, ক্লাস 2, 3 সব সাজিয়ে ফেলেছ। তা যদি ভূতের গল্প শুনতে যাও আমি কিছু বলতে পারবো না, তবে যদি অদ্ভুত কোনো ঘটনা শুনতে চাও তা একটা ঘটনা আমি তোমাদের বলতে পারি। সেদিনও আমি বুঝিনি ঘটনা কেমন করে ঘটলো। পরে অনেক ভেবেও তার কোনো কারণ জানতে পারিনি, আজও পারি না। আমরা বললুম, আপনি সেই ঘটনার কথাই বলুন। পরিতোষদা একটু চুরুক ধরালেন, ধীরে সুস্থে তারপরে গল্প শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল বছর 30 আগে। আমি তখন কার্বো ক্রিয়ার্স একজন রিপ্রেজেন্টেটিভ। আমাদের কোম্পানি যে সময় বেবি বয়লার আর কোক ফায়ার্ড বয়লারের কাজ করে নামি কোম্পানি, তা আমাকে অফিস থেকে এক জায়গায় পাঠিয়েছিল। নাগপুর থেকে 200 মাইল হবে একটা কারখানা চালু হবে। তাদের কোল ফায়ার বয়লার দরকার। কাগজপত্র, ড্রয়িং আমাদের কাছে যা মজুদ আছে তার ক্যাটালগ, দামের ফিরিস্তি ইত্যাদি নিয়ে আমার যাওয়ার কথা। গোছগাছ করে বেরিয়ে যাব। ঠিক এমন সময় ছোট সাহেব ডাক পাঠালেন। তার ঘরে গিয়ে দেখা করতে 2-10টা কাজের কথার পর হঠাৎ বললেন, মুখার্জি, তুমি যদি পারো একটা বাড়তি
কাজ সেরে এলে ভালো হয়। বললাম, কি কাজ স্যার? সাহেব বললেন, তুমি যেখানে যাচ্ছ তার কাছাকাছি হাতারাস বলে একটা জায়গা আছে। লাস্ট ওয়ারের এমন সময় এখানে ব্রিটিশদের একটা লুকোনো এয়ারবেস ছিল। আমি শুনেছি বেসটার এখনো অনেক স্ল্যাব পড়ে আছে। ডিসপোজালে সামান্যই বিক্রি করে হয়েছিল, এখন জায়গাটা জঙ্গল। ওটা কিনতে পারি খুবই সস্তায়, তুমি একবার খোঁজ নিয়ে আসবে। আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে কি লাভ? বললাম, আমি চেষ্টা করবো স্যার, যদি বুঝলাম না প্লেনের এই মেটেরিয়াল আমাদের কোন কাজে লাগতে পারে। তা একদিন কোম্পানি কাজ সেরে প্রচন্ড গরমের মধ্যে এক স্টেশনে এসে নামলাম। স্টেশনটা খুবই ছোট, আমাদের রোড সাইডের স্টেশনে যেমন হয় তেমনই। অবাক ব্যাপার, এই স্টেশন আবার জংশন। দেখলাম ওই স্টেশনের থেকে ন্যারো গেজ মানে ছোট লাইনে গাড়ি ধরতে হবে হাতরাস যাওয়ার জন্য। তোমরা যদি একটু ঘোরাফেরা শুরু করো দেখবে এরকম জংশন স্টেশন আমাদের দেশে গন্ডায় গন্ডায় রয়েছে। যে স্টেশনে আমি নেমেছিলাম তার নাম চিচৌকি। চিচৌকি জংশন নেমেছিলাম সন্ধে নাগাদ, তবে মে মাস, প্রচন্ড গরম। রেলগাড়ির আমার সেদ্ধ হয়ে গেছি অর্ধেক, গা যত পড়েছে পুরো, কিন্তু দেখি গরমে এবং স্নানের অভাবে আমার নাক দিয়ে রক্ত পড়ছে মাঝে মাঝে, চোখ জবা ফুলের মতো। শুনলাম ছোট লাইনে গাড়ি ছাড়বে কাল সকালে, তার মানে এই স্টেশনে আমার রাত কাটাতে হবে। কাছে পিছে ওঠার মতন কোনো জায়গা তো নেই, এমনকি একটা ধর্মশালাও নয়। স্টেশনে ওয়েটিং রুম বলে কিছু নেই, একটা খুপড়ি ঘর রয়েছে, সেটাই মুসাফির খানা। ওই ঘরে একটি মাত্র বেঞ্চে আর পা ভাঙা এক চেয়ারে পড়ে আছে 1.5 হাতে এক কল ঘর, তাতে না জল না বালতি। স্টেশন মাস্টার বললেন, সামনেই একটা ইদারা আছে, জল ভালো, ওখানে গিয়ে স্নান করে নিন, আর ওই দোকানে যান, পুরি ভাজি পেয়ে যাবেন বলে একটা আটচালা দেখিয়ে দিলেন। আটচালা থেকে গজ 50 দূরে একটা টিনের সেট, সেখানে শেডের তলায় খেলনা গাড়ির মতো 2-3টে কামরা দাঁড়িয়ে, একটা ইঞ্জিন ছোট বহরের। জায়গাটা পাহাড়ি জঙ্গলে ঘেরা। সারা দিনে তার সন্ধ্যের পর থেকে কমতে শুরু করলো ধীরে ধীরে। কুয়োর তলায় গিয়ে স্নান করলাম, জল সত্যি ভালো। স্নান করে শরীর চুললো, তারপর দোকানে গিয়ে পুরি আর আলুর ঘ্যাট খেলাম, মায় লাড্ডু, 1 গ্লাস চা। একটু রাত হলো। স্টেশন সেই মুসাফিরখানার বাইরে বসে রইলুম চুপটি করে। একটা ভাঙা ওজন যন্ত্র পড়েছিল তার উপর। ধীরে ধীরে রাত হয়ে আসতে লাগলো, গরমটাও পালালো। তার বদলে জঙ্গলের ঠান্ডা বাতাসে আর পাহাড়ি জায়গার ঠান্ডা ক্রমে কেমন ঘুম পেতে লাগলো আমার। নিজের জিনিসপত্র আগলে বসে থাকতে থাকতে ঘুমিয়েও পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন কত রাত আমি ঠিক খেয়াল করিনি। প্রথমটায় মনে হলো মাঝরাত। এবার বেশ শীত করছে, বাতাস ঠান্ডা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। স্টেশন মাস্টারি ঘরেও কেউ আছে কিনা কে বা জানে। আমার ঘুম ভেঙেছিল একটি শব্দ শুনে। মুসাফিরখানা সে ছোট্ট ঘরে কেমন একটা শব্দ হচ্ছিল। কিসের শব্দ তা দূর থেকে জানি। ওই ঘরে তো কেউ নেই, থাকার কথাও নেই, কেননা ওখানে থাকা যায় না। আলো নেই, পাখা নেই, একটা জানলা নেই, সেটাও খোলা নেই। শুধু দরজাটাই কোনো রকম খোলা বন্ধ করা যায়। তাছাড়া ওই ঘরে লাগোয়া 1.5-2 হাতের কল ঘরের যা গন্ধ, তাতে কোনো মানুষের কাছাকাছি থাকতে পারবে না। তাহলে কান পেতে শব্দটা শুনলাম, কুকুর নয় তো। স্টেশনের প্ল্যাটফর্মে এক জোড়া কুকুর দেখেছি ঘুরে বেড়াচ্ছিল। প্ল্যাটফর্মটাই তাদের যেন থাকার জায়গা। হতে পারে কুকুর ঢুকে বসে আছে। এদিকে আমার শীত করছিল। শিরশির করা যাকে বলে, মাথাটা কেমন ধরা ধরা লাগছে।
স্টেশন, ধকল, ট্রেনের ধকল, তাই চামড়া ঝলসানো গরম, তারপর সন্ধ্যেবেলায় কুয়াশা কুয়োর কুয়োর জলে স্নান, এসব জন্য হতে পারে। তাছাড়া এখন যেরকম ঠান্ডা বাতাস দিচ্ছে বন জঙ্গলে, তাতে একটু শীত ধরতেই পারে। নতুন জলে স্নানের জন্য মাথা ভার হওয়া অসম্ভব কিছু নয়। মুসাফিরখানার ছোট ঘর থেকে নানা রকম শব্দ আসতে লাগলো। মনে হলো কে যেন চেয়ার উল্টে ফেলে দিল, বেঞ্চ সরালো, কল করতে বালতি মগ টানাটানি করতে লাগলো। পুরো অদ্ভুত ব্যাপার তো। কল ঘরে বালতি বা মগ তো কিছুই ছিল না, জলও তো নয়, তাহলে বালতি মগ এলো কোত্থেকে, আর কেই বা সেগুলো টানাটানি করবে? শব্দ হতে হতে একসময় সব থেমে গেল, একেবারে চুপচাপ। মনে হলো কোনো কুকুরই ঢুকে পড়েছিল, বেরিয়ে গেছে, কিন্তু কোন থেকে গেল আমার তো চোখে পড়লো না। ঘুম ভাঙা লোকে যেমন হয় আমার লম্বা লম্বা হাই উঠছিল, ছলছল করছিল চোখ। একটা সিগারেট ধরালাম। তখন আমি চুরুকের অভ্যাস করিনি, সিগারেটই খেতাম। ঘড়ি দেখলাম হাতে 3:30, আর 2 ঘন্টা কাটাতে পারলে ভোর, গ্রীষ্মের কাল, তাই ভোরটা একটু তাড়াতাড়ি হয়। সিগারেট ধরিয়ে আর মোড়া ভাঙছি, হঠাৎ চোখে পড়ল সামনে তফাতের ছোট লাইনের উপর একটি ট্রলি দাঁড়িয়ে। তোমরা নিশ্চয়ই ট্রলি দেখেছ। ছোট লাইনে তদারকি কাজে লাগে, বড় লাইনের ট্রলি বড়। ছোট লাইনের ট্রলি এত ছোট যে বোঝানো মুশকিল, যতটুকু চওড়া হয় প্রায় ততটাই। ট্রলি দেখলুম, চোখে পড়ল না এক সাহেব, পরনে হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, জুতো মোজা, মাথায় সোলার হেড। বড় অবাক লাগলো, এই রাতে 3:30 সময় মাথায় টুপি পরে কোন পাগল ট্রলির কাছে দাঁড়িয়ে আছে? আমার কি মনে হলো, উঠে পড়ে গজ 50 এগিয়ে গেলাম। গিয়ে দেখি ছোট লাইনের নিচু প্ল্যাটফর্মে ট্রলি আর এক সাহেব দাঁড়িয়ে আছে। সাহেব আমাকে দেখলো, আমি তাকে। মামুলি চেহারা সাহেবের, মাথায় বেটে, গলায় রুমাল বাঁধা বলে থুতনি দেখা যাচ্ছে না, আর টুপির জন্য কপাল ঢাকা পড়েছে। আমি কিছু বলার আগে সাহেব হিন্দিতে আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাব আমি? আমি বললাম হাতরাস, গাড়ির জন্য বসে আছি। সাহেব বলল, গাড়ি হয়তো সারাদিন পাবে না, লাইন ভেঙে দিয়েছে সামনে, খবর পেয়ে দেখতে বেরিয়েছে। সাহেব বলে নিজেই বলল, আবার তুমি যদি আমার সঙ্গে ট্রলিতে আসতে চাও, আমি তোমাকে খানিকটা পৌঁছে দিতে পারবো, সেখান থেকে ট্রেকার পাবে হাতরাস যাওয়ার। রাজি হব কি না করে শেষ পর্যন্ত রাজি হলাম। ছোট লাইনে গাড়ি যদি না পাই তো তাহলে তো অকারণে এখানে ঘন্টার পর ঘন্টা বসে কি লাভ? তার চেয়ে এমন কোনো জায়গায় যদি যেতে পারি যেখান থেকে ট্রেকার, টেম্পো পাওয়া যাবে হাতরাস যাওয়ার জন্য, আমার পক্ষে সেটাই ভালো। সুটকেস আর ছোট হোল্ড অলটা টেনে এনে ট্রলিতে রাখলাম। সাহেবকে বললাম, তোমার পোর্টার কই? ট্রলি কুলি কারা ট্রলি ঠেলবে? সাহেব আমাকে একটা জিনিস দেখালো, মোটর। ছোট ট্রলি এক পাশে লাগানো আছে, বুঝলাম এই ট্রলিটা মোটরে চলে, কুলির দরকার হয় না। আগে পা কুলিরা ট্রলি ঠেলতো, এখন অনেক ভটভটি ট্রলি হয়ে গেছে, ইঞ্জিনে চলে। সাহেব আর আমি পাশাপাশি বসে ঠাসি করেই পায়ের কাছে আমার হোল্ড অল আর সুটকেস। সাহেব স্টার্ট দিল ইঞ্জিনে, ভটভট শব্দ হতে লাগলো। ট্রলির মুখের সামনে আলো ছিল মোটর গাড়ির লাইটের মতো, তবে একটা মাত্র আলোয় জ্বলতে দেখলাম, পেছনে একরত্তি লাল আলো। ট্রলি চলতে শুরু করলো। আমার হাত ঘড়িতে তখন 4টে বাজে। ঘন্টাখানেক এই অন্ধকার থাকবে, তারপর ধীরে ধীরে আধার কাটতে শুরু করবে। গরমের দিন, ফর্সা হতে হতে বড় জোর 5:15। ট্রলি চলতে শুরু করার পর আমি সাহেবের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করেছিলাম। সাহেব কথা
বলছিল না। 2-4 বার হার পর সাহেব আমাকে লাইনের দিকে দেখিয়ে দিল, মানে বলল, কথা বলো না, আমি এখন লাইন দেখছি। রাত্রি যে কেবল করে কেমন করে বা লাইন দেখা যায় আমি বুঝতে পারলাম না। খানিক পরে মনে হলো চোখের চেয়েও কানটাই যেন আসল। সাহেব লাইনের শব্দ শুনেই যেন অনুমান করার চেষ্টা করছে কোথাও গোলমাল আছে কিনা। বাধ্য হয়ে আমি চুপ করেই থাকলাম। ছোট লাইনের উপর দিয়ে ট্রলি চলতে লাগলো। লাইনের শব্দের সঙ্গে মোটরে ভটভট ফটফট শব্দ হচ্ছিল। ধীরে ধীরে ট্রলির জোর হচ্ছিল, শব্দ বাড়ছিল। আশেপাশের জঙ্গল বুঝি ঘন হয়ে আসছিল, কখনো পাতলা হয়ে যাচ্ছিল। মাঠের পর মাঠ, গাছের পর গাছ, অন্ধকার। কোথাও জোনাকি উঠছে, কোথাও মাঠে আলেয়ারা আলো, কোথাও ছোট ছোট পাহাড়। শেষ রাতে বাতাস বাড়তে লাগলো। দেখতে দেখতে ঝড়ের মতন হলো। আকাশ ভরা তারা, হুহু বাতাসের শব্দ, শীতও যেন ছুটে আসছিল। আমার কাঁপুনি লাগছিল। সাহেব চুপচাপ ট্রলির চাকার শব্দ শুনে মনে যে যতটা সম্ভব জোরে ট্রলি ছুটছে। চাকাগুলো যেন লাইনের উপর থরথর করে কাঁপছে বুঝি। আর আমাদের চারপাশ থেকে মাঠ, গাছপালা, জঙ্গল, সরু শুকনো নদী, যা আছে চতুর্দিকে সবই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আমার ভয় করতে শুরু করেছিল। কে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সাহেব, বুঝতে পারছি না তো। অদ্ভুত লোক তো, মুখে একটা কথাও নেই, সামনে তাকিয়ে বসে আছে। ভয় ডর বলে কিছুই নেই মানুষটার। সাহেবের বাঁ হাতের দিকে একটা লোহার লম্বা হাতল, মানে লিভার। এটাই গাড়ি থামাবার যন্ত্র, ব্রেক। আমি সাহেবের ডান পাশে বসে। আমার পক্ষে ওই হাতল ধরা সম্ভব নয়। শেষ পর্যন্ত আর সহ্য করতে পারলাম না। আমার সহ্যও হলো না। ভয় চিৎকার করে বললেন, গাড়ি থামান, দয়া করে থামান গাড়ি, এখন একটা অ্যাক্সিডেন্ট হবে, প্লিজ প্লিজ গাড়িটা থামান। সেই ঝোড়ো বাতাসে আমার গলার স্বর যেন ফুটলো না। সাহেব শুনতে পেল কিনা কে জানে। ট্রলি বুঝি আরো জোর হলো। আরো কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। আর রেল লাইনের উপর দিয়ে ট্রলি ছুটে যাওয়ার ভীষণ শব্দ কানে আসছিল। পাগলের মতন কিছু না বুঝিয়ে আমি সাহেবের গায়ের উপর দিয়ে ব্রেকে হাতলটা ধরতে গেলাম, পারলাম না। তারপর দেখি সাহেবের মাথার টুপি কখন হাওয়ায় উড়ে গিয়েছে। এক মাথা সাদা চুল, অন্ধকারে সেটা বোঝা যাচ্ছিল। সাহেবের মুখও সাদা, যেন হাড়ের মতো সাদা। ভয়ে আতঙ্কে চিৎকার করব কি, আমার যেন গলার স্বরও ফুটলো না। বুকের মধ্যে কেমন যেন করছিল, মনে হলো আমার হৃদপিণ্ডটা না বন্ধ হয়ে যাবে। আর ওই অবস্থায় দেখলাম শেষ হলো আজকের প্রথম পর্ব। কি বা দেখলো? আদেও সে বেঁচে ফিরবে তো, নাকি কোনো অশরীরী পাল্লায় পড়ে বেঘরে প্রাণটা হারাবে? শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই গল্পে পরবর্তী পর্বটাও শুনতে হলে বেল আইকনটাও প্রেস করতে হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।